শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা হয়েছে। সরকারের মন্ত্রী বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে আমি তার বক্তব্যটি একটি উল্লেখ করতে চাই। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে সরকার $2 বিলিয়ন বেশি খরচ করেছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে। বিরোধী দলীয় নেতার বক্তব্য আমি উল্লেখ করতে চাই। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কথা বলেন তিনি বলেছেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার উপর খাড়ার ঘা। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে। তুষার ভাই, তেল নিয়ে অনেকে বলছেন যে তেলেসমাতি চলছে, আসলে কি চলছে? কি চলছে আমি বলতে পারবো না, তবে তেলের দাম বাড়ানো অযৌক্তিক না। এই জন্য না যে আসলেই তেলের দাম বেড়েছে সারা পৃথিবীতে, এবং সরকারকে যেহেতু ভর্তুকি দিতে হয় তেলে প্রচুর পরিমাণে, অনেকদিন যাবৎ ভর্তুকি দিচ্ছে এবং সেই ভর্তুকির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল। তবে বিবেচনায় নিতে হবে সরকারকে যে যত দ্রুত সম্ভব যদি তেলের দাম বিশ্ববাজারে কমে তখন সরকারকে এই মূল্য কমিয়ে আনতে হবে এবং কমিয়ে এনে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। ডিজেলের ভর্তুকি খুবই জরুরি এই কারণে যে ডিজেল এবং ডিজেল তেল হিসেবেও খুব জরুরি এই কারণে যে ডিজেল আমাদের মূলত প্রধান জ্বালানি। আমাদের গণপরিবহন ডিজেলে চলে, আমাদের লোকোমোটিভগুলি ডিজেলে চলে, অর্থাৎ ট্রেন, বাস, আমাদের স্টিমার, লঞ্চ, এগুলি সব ডিজেলে চলে। আমাদের যে নৌকাগুলি আছে, যেগুলি মাছ ধরার নৌকা এবং যে নৌকাগুলি মাল পরিবহন করে, এগুলি সব ডিজেলে চলে। ফলে এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনেও প্রচুর কারখানা রয়েছে যারা ডিজেল ব্যবহার করেন, এবং আমাদের সেচের মেশিনগুলি ডিজেলে চলে। ফলে আমাদের জনগণের ভাগ্য ডিজেলের সাথে খুব জোরালোভাবে মানে সম্পৃক্ত। এখন কি কি ঘটতে পারে? প্রথমত তেল আমদানি করতে হয় আমাদের, এবং এই তেল আমদানির বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা চুক্তি করে গিয়েছেন, সেই চুক্তির কিছু বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ সরকারের হাত পা বাঁধা হয়ে গিয়েছে। যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে তারা যে কোনো ক্রয়, শুধু যে তেল বলে কথা না, যে কোনো ক্রয় নিয়ে তাদেরকে চিন্তা করতে হচ্ছে। ইউনূস সাহেব তো ডিজেল ব্যবহার করেন না, আসলে উনি এটা বুঝবেন না। উনি ডিজেল কেনার জন্য হয়তো এখন বেশি ঋণ দিতে শুরু করবেন। কিন্তু যে জায়গাটায় আমরা ছিলাম, সেচের ডিজেলের দাম বাড়লে, গণপরিবহনের খরচ বাড়লে স্বাভাবিকভাবে পণ্যমূল্য বৃদ্ধি পাবে, এবং পণ্যমূল্য বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির আরেকটা ধাক্কা আমাদেরকে সহ্য করতে হবে, এবং এই ধাক্কাটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হবে। বিশেষ করে যারা সীমিত আয়ের লোক, তাদেরকে হয় তাদের আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং এটা করতে গেলে আবারও সেই মুদ্রাস্ফীতি ঘটবে। কেননা সীমিত আয়ের ব্যক্তিরা যখন তাদের আয় বাড়িয়ে চেষ্টা করেন বা জিনিসের মূল্য বাড়ান, সেবার মূল্য বাড়ান, এটা সম্পূর্ণভাবে আঘাত করে মধ্যবিত্তদেরকে। কারণ মধ্যবিত্তরা না উচ্চবিত্ত, তারা পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা নিয়ে তারা নেই। তারা মূলত নির্ভর করেন হচ্ছে সস্তার জিনিসের উপরে, এবং সস্তার জিনিসের দাম যখন বাড়তে শুরু করে তখন মধ্যবিত্তের একদিকে আয় বাড়ে না, অন্যদিকে তার ব্যয় বাড়তে থাকে। ফলে মধ্যবিত্ত শ্রেণী যেটা হবে সেটা হচ্ছে তাদের উপর অভিঘাত হবে, এবং তারা মূল আয় বা আসল আয় হারিয়ে ফেলতে শুরু করবেন এবং তাদের সঞ্চয় কমে যেতে শুরু করবে। খাদ্যমূল্য বৃদ্ধি পেলে সবার উপরে সেটা এফেক্ট করবে, এবং এটাও খুব ক্ষতিকর হবে। বিশেষ করে এখানে ডাকসুর ভিপি আছে, আমি নিশ্চিত যে সে এটা বুঝবে যে যারা মেস করে থাকে, যারা হলে থাকে, যারা সীমিত আয়ের পিতামাতার ঘর থেকে ঢাকা শহরে থাকতে এসেছেন, ঢাকা এমনিতে উচ্চমূল্যের জায়গা, এবং বিশ্ববিদ্যালয়গুলি যেসব শহরে, প্রত্যেকটা শহরে একটু উচ্চমূল্যের হয়ে যায় অটোমেটিক্যালি, তো এদের কিন্তু প্রচণ্ড কষ্ট হবে। এবং সবাই ভাবে যে মনে হয় সবাই লাখ লাখ কোটি কোটি টাকা টিউশনি করে। এগুলো কেউ কেউ মিথ্যা বলে, আর কেউ কেউ হয়তো করে, তো তাদের উপর একটা আঘাত হবে। এটা গেল একটা। আরেকটা বিষয় যেটা ঘটবে সেটা হচ্ছে তেলের এই সংকট যে কারণে হয়েছে যুদ্ধ, সেই যুদ্ধে আপনি দেখবেন যে একটা জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না, এটা কিন্তু সারের জাহাজ। সময় মতো সার এসে না পৌঁছালে, এবং সারের বাজারে যদি কোনো কারণে উচ্চমূল্য দেখা দেয় বা সারের ঘাটতি হয়, তাহলে যেটা ঘটবে সেটা হলো যে উৎপাদন কমে যাবে,
ফসলের উৎপাদন, খাদ্যের উৎপাদন, সেটা আরও ভয়ঙ্কর হবে। তা আমি মনে করি যে সরকারকে খুব দ্রুত, অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে। এবং আমি এই ব্যাপারে খুবই চিন্তিত, কারণ আমাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি অত্যন্ত আস্থাভাজন। হয়তো বিশেষ করে এটা ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি খুবই আস্থাভাজন, তিনি একসময় সেখানে থাকতেন। ফলে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যদি মার্কিন আস্থাকে কাজে লাগিয়ে আমাদের জন্য সুবিধা করতে না পারেন এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে সামনে জটিলতা হবে। ফলে আমি অনুরোধ করব সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে যে কোনোভাবে সমঝোতা করে আমাদের জাহাজ হরমুজ প্রণালী পার করার চেষ্টা করানো। জি তুষার ভাই, আমি আরেকটি বিষয় যোগ করতে চাই। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুত রয়েছে। কথাটা সে ভুল বলে নাই, কিন্তু আমরা পাম্পগুলোর সামনে তো এর বিপরীত চিত্র দেখছি। অমিত তরিকুল ইসলাম সাহেবের ছেলে সলিমুল্লাহ মেডিকেলে পড়াশোনা করেছে এবং একসময় আমি যখন বিতর্কের অনেক ক্লাস নিতাম, অমিত সেখানে অংশ নিয়েছে। ভালো ছেলে, সে তার্কিক হিসেবে ঠিক কথা বলেছে। জ্বালানির মজুদ সর্বোচ্চ পর্যায়ে আছে, থাকারই কথা। কিন্তু জ্বালানির মজুদ সর্বোচ্চ পর্যায়ে থাকাটার চাইতে বেশি জরুরি হচ্ছে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, যাতে প্রয়োজনের সময় মানুষ জ্বালানি পায়। ধরেন আমার পকেটে অনেক টাকা রয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে আমি কোনো কিছু কিনছি না বা আমি কিছু কিনতে পারছি না, তাহলে অনেক টাকা থাকলে যেমন লাভ নাই। জ্বালানি তেলের বিরাট মজুদ রেখে কোনো লাভ নাই, বরং জ্বালানি তেলের মজুদকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে যদি যে হাহাকার তৈরি হয়েছে সেই হাহাকার দূর করা যেত, যে বাজারে যে এক ধরনের শঙ্কা, প্যানিক বাইং, তারপরে এমনকি কিছু কিছু লোক অসাধু কাজও করছে। আমার কাছে প্রমাণ রয়েছে যে কেউ কেউ অহেতুক তেল নিয়ে, বিশেষ করে যাদের গ্যাসের গাড়ি আছে, তারা সেখানে তেল ভরছেন এবং ভরে বাইরে বিক্রি করে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ আছে যা সত্য।